তুর্কির দাস থেকে দিল্লির সুলতান হয়েছিলেন গিয়াসউদ্দিন বলবন। কিভাবে একজন দাস থেকে দিল্লির সুলতান হয়েছিলেন সেই গল্প নিয়ে আজকে আমি আছি, ইব্রাহিম খলিল। আপনারা শুনছেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসিরউদ্দিন মাহমুদ সিংহাসনে আরোহণ করার সাথে সাথেই দিল্লির সাম্রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করে। তবে এই প্রক্রিয়ায় সুলতান মাহমুদের নিজের কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। এই গুরুদায়িত্ব ছিল তার প্রধানমন্ত্রী গিয়াসউদ্দিন বলবনের। সুলতান মাহমুদের শাসন আমলে যিনি কার্যত ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু ছিলেন। বলবন 1246 থেকে 1287 সাল পর্যন্ত প্রায় 40 বছর এই ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন। এর মধ্যে প্রথম 20 বছর তিনি সুলতানের বিশেষ প্রতিনিধি বা নায়েব হিসেবে এবং পরবর্তী 2 দশক তিনি নিজেই দিল্লির সুলতান হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। তবে এর মাঝে রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের কারণে তাকে প্রায় 2 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছিল। বলবন যুগের সমসাময়িক ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি তার লেখা তারিখি ফিরোজ শাহী গ্রন্থে লিখেছেন, নাসিরউদ্দিন মাহমুদ যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। রাজ্য শাসন করার মতো গুণাবলী বা আগ্রহ কোনোটিই তার ছিল না। তিনি রাষ্ট্রের সমগ্র প্রশাসন বলবনের হাতে ছেড়ে দিয়েছিলেন। মাহমুদ ছিলেন একজন ভদ্র, উদার এবং ধর্মপ্রাণ ব্যক্তি, যিনি তার সময়ের বেশিরভাগ অংশ কোরআনের অনুলিপি তৈরি করে ব্যয় করতেন। এই গুণগুলো যে কোনো মানুষের জন্য ভালো হিসেবে বিবেচিত হয়, কিন্তু একজন সুলতান হওয়ার জন্য এগুলো অনুপযুক্ত বলে গণ্য করা হয়েছিল। বলবন তার প্রতিদ্বন্দ্বী দরবারীদের ঈর্ষা এবং ষড়যন্ত্র সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলেন। নাসিরউদ্দিন মাহমুদের 20 বছরের শাসন আমলে মূলত বলবনই ছিলেন প্রকৃত শাসনকর্তা। ইতিহাসবিদ বার্নি লিখেছেন, এ সময়কাল বলবন কার্যত মাহমুদকে একটি পুতুল হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি সম্পূর্ণ প্রশাসন পরিচালনা করতেন এবং সুলতান না হওয়া সত্ত্বেও সমস্ত রাজকীয় প্রতীক ও অন্যান্য সুবিধা ভোগ করতেন। যেমন তিনি রাজকীয় ছাতা ব্যবহার করতেন। এক অর্থে মাহমুদের পুরো শাসনকালটা ছিল আসলে বলবনেরই শাসনকাল। গিয়াসউদ্দিন বলবন আল বারি 1216 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন তুর্কি। তার প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। মঙ্গলরা তাকে বন্দি করে বাগদাদে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। বলবনের মালিক খাজা জামাল উদ্দিন তাকে দিল্লিতে নিয়ে আসেন, যেখানে 1233 সালে ইলতুৎমিশ তাকে কিনে নেন এবং নিজের বিশ্বস্ত অনুচরে পরিণত করেন। ইলতুৎমিশের মৃত্যুর পর তার কন্যা রাজিয়া বলবনকে আমিরি শিকার পদে নিযুক্ত করেন। এরপর 1249 সালে তিনি সুলতান নাসিরউদ্দিনের কন্যাকে বিয়ে করেন। নাসিরউদ্দিন মাহমুদ তাকে নাইবুল মুলক পদে নিযুক্ত করেছিলেন। এই পদমর্যাদা পাওয়ার পর বলবন গুরুত্বপূর্ণ পদগুলোতে তার পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে শুরু করেন। তিনি তার ছোট ভাই কুশলি খানকে রাজপ্রাসাদে প্রশাসনের প্রধান হিসেবে নিযুক্ত করেন। মরক্কো থেকে ওই একই সময়ে ভারতে আসা বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার মতে বলবন ছিলেন খর্বাকৃতির একজন মানুষ, যিনি দেখতে খুব একটা আকর্ষণীয় ছিলেন না, তবে তার উচ্চ মানসিক ক্ষমতা এবং প্রতিভা সে ঘাটতি পুষিয়ে দিয়েছিল। ইতিহাসবিদ মিনহাজ সিরাজ তার তাবাকাতি নাসিরি বই লিখেছেন, ইলতুৎমিশ বলবনকে অত্যন্ত মেধাবী একজন মানুষ হিসেবে বিবেচনা করতেন। তাই তিনি বলবনকে উচ্চ পদ প্রদান করেন এবং এক অর্থে তার ভাগ্য নিজের হাতে তুলে নেন। দিন দিন বলবনের পদমর্যাদা বৃদ্ধি পেতে থাকে এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি তুর্কানি
সিহালগানের সদস্য হন। এটি মূলত 40 জনের একটি দল, যারা সুলতানকে পরামর্শ প্রদান করতেন। তবে স্বাভাবিকভাবেই বলবনের প্রতিদ্বন্দ্বীরা তার প্রভাব প্রতিপত্তির এই দ্রুত উত্থান পছন্দ করেননি এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে শুরু করেছিলেন। ইতিহাসবিদ সতীশচন্দ্র হিস্ট্রি অব মিডেলিভাল ইন্ডিয়া বইয়ে লিখেছিলেন, নাসিরুদ্দিন মাহমুদের সভাসদগণ সুলতানের কর্মকাণ্ডে প্রভাবিত হয়ে বলবনকে তার পদ থেকে সরিয়ে দেন। বলবনের স্থলাভিষিক্ত হন ইমাদুদ্দিন রায়হান। তুর্কি সর্দাররা সমস্ত ক্ষমতা নিজের হাতে রাখতে চাইলেও তাদের মধ্যে কে বলবনের আসনে বসবেন তা নিয়ে একমত হতে পারেননি। ফলে তারা রায়হানের নিয়োগে সম্মত হন। বলবান তার পদচ্যুতিতে বাধা দেননি, কিন্তু 1.5 বছরের মধ্যেই তিনি তার প্রতিদ্বন্দ্বীদের কয়েকজনের আস্থা অর্জনে সক্ষম হন। বলবনের সহযোগীদের ক্রমবর্ধমান শক্তির কারণে এক পর্যায়ে সুলতান মাহমুদ রায়হানকে তার পদ থেকে অপসারণ করেন। এর কিছুকাল পরে রায়হানকে হত্যা করা হয়। এভাবেই বলবন তার অনেক বিরোধীকে স্তব্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন ইতিহাসবিদ সতীশচন্দ্র। 1266 সালের ফেব্রুয়ারিতে সুলতান মাহমুদের মৃত্যু পর্যন্ত বলবন এই পদে বহাল ছিলেন। মৃত্যুর আগে সুলতান মাহমুদ বলবনকে তার উত্তরাধিকার ঘোষণা করেন। এর কারণ ছিল ইলতুৎমিশের কোনো জীবিত পুত্র ছিল না এবং বলবনের মতো কেউই কেবল দিল্লির মসনদ ঘিরে চলা বিশৃঙ্খলা সামাল দিতে পারতেন না। তারপরও বলবন তুর্কি বীর আফরাসিয়াবের বংশধর দাবি করে সিংহাসনের উপর তার অধিকার আরও জোরালো করে তুলেছিলেন। সুলতান হিসেবে বলবন অত্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করেছিলেন। সুলতান হওয়ার সাথে সাথেই তিনি সেই সমস্ত বিলাসিতা ত্যাগ করেন যেগুলোতে তিনি অভ্যস্ত ছিলেন। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বার্নি লিখেছেন, সভাসদ হিসেবে বলবান মদ্যপান এবং বিভিন্ন ধরনের আমোদ প্রমোদে আসক্ত ছিলেন। তিনি সপ্তাহে 3 বার রাজসভার আয়োজন করতেন এবং অতিথিদের সাথে জুয়া খেলতেন। কিন্তু সিংহাসনে আরোহণ করার পরপরই তিনি এসব ব্যসন থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তার কেবল একটাই শখ অবশিষ্ট ছিল, সেটি হচ্ছে শিকার, যা তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতেন এবং যার মাধ্যমে তিনি তার সৈন্যদের প্রশিক্ষণ দিতেন। ইলতুৎমিশ ছাড়া দিল্লির অন্য সুলতানরা প্রায় অনেকেই সভাসদদের সমানভাবে দেখতেন, কিন্তু বলবন বিশ্বাস করতেন যে এর ফলে প্রশাসনে শিথিলতা এবং সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সভাসদ ও প্রাদেশিক গভর্নররা সর্বক্ষণ সুলতানের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকতেন, যা তার ক্ষমতার কেন্দ্রকে দুর্বল করে দিয়েছিল। প্রাচীন ইরানি রাজদরবার দ্বারা অনুপ্রাণিত হয়ে বলবন অনুভব করেছিলেন যে মর্যাদার দিক থেকে সিংহাসন হওয়া উচিত সভাসদদের ঊর্ধ্বে, কিন্তু ক্রমে সুলতানকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে শুরু করেন তিনি। বার্নি লিখেছেন, বলবানের রাজতন্ত্রের ধারণাটি এই বিষয়ের উপর জোর দিয়েছিল যে যখনই সভাসদগণ সুলতানের সামনে আসবেন তখন তাদের নতজানু হতে হবে এবং সিংহাসন অথবা সুলতানের পা চুম্বন করতে হবে। বলবান দরবারে বা অন্য কোনো জনসম্মুখে যেখানেই থাকুন না কেন তিনি সর্বদা তলোয়ারধারী রাজকীয় দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত থাকতেন। তিনি সুলতান এবং অন্যদের মধ্যে একটি শারীরিক ও মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করেছিলেন। দিল্লির কোনো শাসকই এর আগে কখনো এমন জাঁকজমকপূর্ণ প্রদর্শন করেননি। তার ভৃত্যরা আমাকে বলেছিলেন যে যখন কেউ তাকে দেখতে পেত না তখনও তিনি রাজকীয় পোশাক পরিধান করে থাকতেন। নিজের শাসনামল জুড়ে বলবানকে কখনো তার পদমর্যাদার নিচে থাকা কারো সাথে কথা বলতে দেখা যায়নি, কিংবা অচেনা মানুষের সাথে মেলামেশা করতেও দেখা যায়নি। ইতিহাসবিদ সতীশচন্দ্র লিখেছেন, বলবান গুরুত্বপূর্ণ ক্ষমতার পদগুলো থেকে সকল ভারতীয় মুসলিমদের বহিষ্কার করেছিলেন।
যারা অভিজাত পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন না, সরকারি পদে তাদের নিয়োগ দেওয়া তিনি বন্ধ করে দেন। এমনকি অনেক সময় তিনি উচ্চবংশীয় নন এমন গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের সাথেও দেখা করতে অস্বীকার করতেন। বলবনকে উদ্ধৃত করে ইতিহাসবিদ বার্নি লিখেছেন, যখনই আমি কোনো নিম্নবংশীয় মানুষকে দেখি আমার চোখ জ্বলে ওঠে এবং আমার হাত তরোয়ারের দিকে চলে যায়। বলবান মানুষের সাথে ঠাট্টা তামাশা করা বন্ধ করে দিয়েছিলেন। তার উপস্থিতিতে একে অপরের সাথে রসিকতা করার সাহস কারও ছিল না। তিনি তার দরবারে নিজে কখনো উচ্চস্বরে হাসতেন না এবং অন্য কাউকে হাসতেও দিতেন না। বলবন তার সাম্রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে সতর্কভাবে গুপ্তচরদেরকে একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যাতে কোনো সম্ভাব্য বিদ্রোহ সম্পর্কে তিনি সর্বদা অবহিত থাকতে পারেন। অন্যান্য সুলতান বা রাজাদের মতো যুদ্ধ জয়ের মাধ্যমে খ্যাতি অর্জনের আকাঙ্ক্ষা ছিল না বলবনের। ঐতিহাসিক আব্রাহাম ইরালির মতে এর কারণ এটি নয় যে তিনি সামরিক অভিযানের বিরোধী ছিলেন, বরং তিনি বিশ্বাস করতেন যে নতুন রাজ্য জয়ের পিছনে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়, বিশেষ করে যখন নিজের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোই পুরোপুরি স্থিতিশীল ছিল না এবং নিয়মিত মঙ্গলদের আক্রমণের আশঙ্কায় থাকত। ঐতিহাসিক বার্নি লিখেছেন, একবার বলবনের সভাসদগণ যখন তাকে কোনো একটি সামরিক বিজয় অর্জন করে ইতিহাসে নিজের নাম চিরস্মরণীয় করে রাখার অনুরোধ জানিয়েছিলেন, তখন বলবন সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। বলবন বলেছিলেন, আমি আমার সাম্রাজ্যের সমস্ত আয় সেনাবাহিনী শক্তিশালী করার পিছনে ব্যয় করেছি। মঙ্গল আক্রমণ মোকাবেলা করার জন্য আমার বাহিনী সর্বদা প্রস্তুত। আমি কখনোই আমার সাম্রাজ্য ত্যাগ করে কোথাও যাব না। দিল্লি সালতানাতের উজির ও পরবর্তী সুলতান হিসেবে বলবন অত্যন্ত বিচক্ষণ কূটনীতি, সতর্কতা এবং সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে মঙ্গলদের চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন। তার এই কৌশলী অবস্থানের কারণেই মঙ্গলরা তার সাম্রাজ্যের বড় কোনো ক্ষতি করতে পারেনি। আব্রাহাম ইরালি লিখেছেন, বলবন সবসময় ইরানে মঙ্গলদের প্রতিনিধি এবং চেঙ্গিস খানের নাতি হালাকু খানের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। হালাকু তাকে আশ্বস্ত করেছিলেন যে মঙ্গলরা শতদ্রু নদী অতিক্রম করে আর সামনে অগ্রসর হবে না। 1259 সালে হালাকু খান দিল্লিতে একটি প্রতিনিধি দল পাঠান, যাদের বলবন উষ্ণ অভ্যর্থনা জানান। তবে তিনি কখনোই মঙ্গলদের এমন কোনো ধারণা হতে দেননি যে দিল্লি সামরিকভাবে কোনো দিক থেকে দুর্বল। বলবনের শাসনামলে মেওয়াত অঞ্চলের মানুষ দিল্লির আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঐতিহাসিক বার্নি লিখেছেন, মেওয়াতিরা দিল্লির চারপাশের গ্রামীণ এলাকায় ডাকাতি করত। তারা ঘন জঙ্গলে লুকিয়ে থাকত, যেখান দিয়ে অনেক রাস্তা চলে গিয়েছিল। তারা পথচারীদের অতর্কিত আক্রমণ করত এবং তাদের মালপত্র লুট করে নিত। তাদের ভয়ে দিল্লির পশ্চিম দিকের ফটকগুলো আসরের নামাজের পরপরই বন্ধ করে দেওয়া হতো। বলবনের কাছে এই ডাকাতদের ধৃষ্টতা একেবারেই পছন্দনীয় ছিল না। তাদের দমন করার জন্য তিনি ব্যক্তিগতভাবে একটি অভিযানের নেতৃত্ব দেন। টানা 20 দিন ধরে বলবনের সৈন্যরা মাতুয়াদের দুর্গে আক্রমণ চালায়। সৈন্যদের উৎসাহ দিতে বলবন ঘোষণা করেছিলেন যে প্রতিটি মেওয়াতি ডাকাতের মাথার বিনিময়ে একটি স্বর্ণ মুদ্রা এবং জীবিত অবস্থায় বন্দি করতে পারলে 2টি স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এর ফলে অনেক মেওয়াতি দস্যুকে বন্দি করে দিল্লিতে আনা হয় এবং অনেককে হাতির পায়ের নিচে পিষ্ট করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের নিয়ন্ত্রণ করতে বলবন দিল্লির চারপাশের সমস্ত জঙ্গল কেটে ফেলেন এবং সেখানে সামরিক চৌকি স্থাপন করেন। বলবন বৈদেশিক আক্রমণকারীদের তুলনায় তার প্রাদেশিক শাসনকর্তাদের কাছ থেকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। বাংলা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, তাই বলবন তার সবচেয়ে বিশ্বস্ত অনুচর তুঘরিল খানকে এর শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। তুঘরিল ছিলেন একজন
উদ্যমী এবং নির্ভীক মানুষ। তিনি বাংলায় পৌঁছানোর কিছুদিনের মধ্যেই তিনি বলবনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইতিহাসবিদ বার্নি লিখেছেন, বলবন তখন তুঘরিলকে দমন করার জন্য অযোধ্যার শাসনকর্তা আমিন খানকে পাঠিয়েছিলেন, কিন্তু তুঘরিল তাকে সহজেই পরাজিত করেন। এরপর বলবন নিজে বিদ্রোহ দমন করতে বাংলায় যান। বলবন যখন তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে পৌঁছান, তখন তুঘরিল এই আশায় ত্রিপুরার দিকে পালিয়ে যান যে বলবন তাকে ধাওয়া করবেন না, কিন্তু বলবন তাকে অনুসরণ করেন এবং হত্যা করেন। তুঘরিলের বন্দী সৈন্যদের নিয়ে বলবন লখনউতে ফিরে আসেন। ভবিষ্যতে কেউ যেন বিদ্রোহ করার সাহস না পায় সেজন্য তিনি প্রধান বাজারের দুই পাশে ফাঁসির মঞ্চ তৈরি করেন এবং তুঘরিলের সমস্ত পুত্র ও জামাতাদের ফাঁসি দেওয়ার নির্দেশ দেন। বলবনকে দিল্লির সাম্রাজ্যের প্রশাসন সংস্কারের কৃতিত্ব দেওয়া হয়। তিনি প্রশাসনের মর্যাদা পুনরুদ্ধার করেছিলেন। তার কঠোর আইন এবং অটল আইনের প্রয়োগ উচ্চবিত্ত বা নিম্নবিত্ত নির্বিশেষে সকল নাগরিককে তার কর্তৃত্বের কাছে নতি স্বীকার করতে বাধ্য করেছিল। বলবন অত্যন্ত সম্মান এবং ক্ষমতার সাথে দিল্লি শাসন করেছিলেন। 1285 সালে মুলতানে মঙ্গলদের সাথে এক যুদ্ধে বলবনের জ্যেষ্ঠ পুত্র এবং সাম্রাজ্যের উত্তরাধিকারী মোহাম্মদ নিহত হন। এই মর্মান্তিক ঘটনা বলবনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। বার্নি লিখেছেন, তিনি এই শোক কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। দিনের বেলা তিনি এমনভাবে দরবার পরিচালনা করতেন যেন সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু রাতে তিনি শোকে চিৎকার করে কাঁদতেন, নিজের কাপড় ছিঁড়ে ফেলতেন এবং নিজের মাথায় ময়লা ছুঁড়ে মারতেন। ক্রমেই বলবনের শাসনকাল সমাপ্তির দিকে এগিয়ে যেতে থাকে। মোহাম্মদের মৃত্যুর 2 বছর পর 1287 সালে বলবনও পৃথিবী থেকে বিদায় নেন। তিনি তার দ্বিতীয় পুত্র বুঘরা খানকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। তিনি তাকে ডেকে বলেছিলেন, তোমার ভাইয়ের মৃত্যু আমাকে মৃত্যু শয্যায় নিয়ে এসেছে। যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। তোমার দূরে চলে যাওয়ার সময় এখন নয়, কারণ তুমি ছাড়া আমার আর কোনো পুত্র নেই। তোমাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে। লখনউতে যাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করো। কিন্তু বুঘরা খান পিতার উপদেশ মানেননি। বার্নি লিখেছেন, তিনি ছিলেন একজন উদাসীন রাজকুমার। দিল্লির সিংহাসনের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। দিল্লিতে 2 মাস থাকার পর যখন মনে হলো বলবনের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তখন তিনি তার পিতাকে না জানিয়েই লখনউতে ফিরে যান। বলবন তার সভাসদকে ডেকে পাঠান এবং তার নাতি খসরুকে সিংহাসনের জন্য প্রস্তুত করতে বলেন। বলবন বলেছিলেন, আমি জানি সে অল্প বয়সী এবং শাসনের জন্য অনুপযুক্ত, কিন্তু আমি আর কি করতে পারি। এর 3 দিন পর সুলতান বলবন চিরতরে চোখ বুজেছিলেন। আপনারা শুনছেন এই বুচা কবির।